বর্ষায় স্নাত বাংলা চিরহরিৎ রূপ সর্বদাই আকর্ষণীয়, তাই বারে বারে ছুটে যেতে ইচ্ছে হয় প্রকৃতির এই বাংলার গ্রামের রূপকে উপভোগ করতে। গাছের ছাওয়া ঘেরা রাস্তা, সবুজ ধান ক্ষেত, মনে হয় চুপ করে এই সব কিছুর উপভোগ করি। আজ শুক্রবার, শুভ রথযাত্রার দিন, সালটা 2025। তো আমরা সপরিবারে মিলে আজকে আমরা বেরিয়ে পড়লাম রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার পরিচয় পর্বটা সেরে নিই। আমি দীপঙ্কর দে, আর আপনারা দেখছেন জার্নি উইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা ভালো ভালো ঘোরার ভিডিও আপনারা দেখতে পাবেন। এই বুদ্ধিপুরের উল্লেখ প্রথম মনসামঙ্গল কাব্যে পাওয়া যায়। সর্বের আঘাতে চিকিৎসা করতে বেহুলা লক্ষিন্দরকে এখানে নিয়ে আসেন। পূর্ব বর্ধমান জেলার কালনা সদর দপ্তরের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম গোপালদাসপুর। এই গ্রামে রয়েছে প্রাচীন আনুমানিক 500 বছরের পুরনো একটি মন্দির, যেটা রাখাল রাজারা মন্দির নামে প্রচলিত। আপনারা যদি ট্রেন পথে এই মন্দিরে আসতে চান, তবে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইনে বৈচি স্টেশনে আপনাদের নামতে হবে। এই বৈচি স্টেশন থেকে বাস বা টোটো এখানে আসা যায়। আপনারা যদি এই মন্দিরের অন্নপ্রসাদ গ্রহণ করতে চান, তবে আপনাদের 11:30টার মধ্যে মন্দিরে এসে উপস্থিত হতে হবে এবং একটি কুপন কেটে নিতে হবে, যার মূল্য 60 টাকা। এই সবের মধ্যে এলে আপনি পুজো আরতি দুটোই দেখতে পাবেন। আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত জায়গা, একদম মন ভরে গেল আমাদের সামনে এসে। এই মন্দিরটি একদম ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত, চারিদিকে গাছ আর গাছ। আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে এলাম। আপনারা যদি পুজো দিতে চান, দেখবেন পাশেই ছোট্ট দোকানগুলোতে মন্দিরের প্রসাদ বা ডালা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা মন্দিরের সামনে চলে এলাম। আমরা এসেই প্রথমেই ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিলাম। এতক্ষণে ব্রাহ্মণ মশাই পুজোর প্রস্তুতি শুরু করছে। আমরাও চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি। নাট মন্দিরের স্তম্ভের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকালের কিছু দুর্লভ কাহিনী তুলে ধরা হয়েছে। আমরা চারিদিক এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। মন্দিরের সামনে নাট মন্দিরে ততক্ষণে নাম কীর্তন শুরু হয়ে গেছে। মন্দিরের সামনেই এইরকম কৃষ্ণ ও অর্জুনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। মহাভারতের কথা মনে পড়ে যাচ্ছে দেখতে দেখতে। আজকে আকাশটা কিন্তু একটু মেঘলাই আছে, জানি না কখন বৃষ্টি হবে। দেখুন সামনে এরকম ছোট ছোট আপনারা দোকান দেখতে পাবেন, আর সামনেটা দেখুন, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আপনারা পেয়ে যাবেন। অনেক ছোট ছোট দোকান এই সামনে বসেছে। অনেকে আবার বাড়ি থেকে মুড়ি বা খাবার নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করে। এটা একদম সামনের জায়গাটা, খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা দোল মন্দির। পাশে দেখুন পুজো হয়েছে, প্রসাদ দিচ্ছে, সবাই সেখান থেকে প্রসাদ সংগ্রহ করছে। আমরা চারিপাশটা ঘুরে দেখছি। দেখুন এখানে বকাসুর, শ্রীকৃষ্ণ আর বকাসুর। আমরা এখানকার ব্রাহ্মণের মুখ থেকে অনেক কিছু এখানকার ইতিহাস জানতে পারলাম। তখনকার দিনে নদিয়া জেলার রামকানু গোস্বামী তার পারিবারিক অশান্তির কারণে তার গোপীনাথ ঠাকুরকে নিয়ে ও নিজ পরিবারকে নিয়ে এই গ্রামে চলে আসেন। এসে এই গ্রামে বসবাস শুরু করেন। তো একদিন গোপীনাথ ঠাকুর পুজো করতে গিয়ে দেখেন যে তার পুজোর ফুল যে গাছটি আছে সেই গাছটা নষ্ট করে দিয়েছে। তো তখন রামকানাই মনে মনে কষ্ট পেয়ে অভিশাপ করে যে ফুল গাছটি নষ্ট করেছে সে 3 দিনের মধ্যে মারা যাবে। পরে জানতে পারে যে তার ছোট ছেলে গাছটি নষ্ট করেছে, আর ছেলেটিও 3 দিন পর মারা যায়।
তখন রামকানাই সংসার ত্যাগ করে বৃন্দাবনের জন্য রওনা হয় এবং ক্লান্ত হয়ে একটি গাছের তলায় রাত্রিবাস করে। তখন রামকানাই বিশ্বাস স্বপ্নদেশ পায়, তুই বাড়ি যা আর যমুনা পুকুরের একটি নিমকাঠ পাবি, তার পাশের গ্রামে একটি 5 বছরের একটি বালক যার নাম মাধব ভাস্কর, তাকে দিয়ে তুই মূর্তি তৈরি কর। তারপর রামকানাই বিশ্বাস এই গ্রামে এসে রাখাল রাজার মূর্তিটি স্থাপন করে। কৃষ্ণ রাখাল রাজার বাঁ হাতে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি। মন্দির চত্বরে একটি বড় বট গাছ আর একটি অশ্বত্থ গাছ আমরা দেখতে পাচ্ছি। আরেকটি এই জায়গার মাহাত্ম্য হচ্ছে, সন্ধে আরতির পর কোনো জনমানব বা প্রাণী এখানে থাকে না, মানে বৃন্দাবন নিধিবনের মতন। নিশিরাতে এখানে রাখাল রাজা গোচরণ করতে বের হন। এখানকার লোক বেশি রাতে বাঁশির আওয়াজ শুনতে পায়। অনেকেই চেষ্টা করেছে রাতে এখানে থাকার, কিন্তু কেউ সফল হয়নি। সকালে আসে এবং বিকেলে চলে যায়। এখানে রামনবমীর দিন বড় করে দোল উদযাপন করা হয়। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি, আর ওইদিকে এই সময় মন্দির চত্বরে আরতি শুরু হয়ে গেছে। অনেক ফ্যামিলি এখানে এসেছে দেখছি তাদের বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়ার জন্য। অনেকের হাতে আমি ছোট গোপাল ঠাকুরও দেখলাম, তারা নিয়ে এসছে এখানে গোপাল প্রতিষ্ঠা করার জন্য। আর যেহেতু দিনটি আজকে শুভ রথযাত্রা, তাই সবাই মুখে প্রসাদ দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে এসছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার বাবা আর আমার মেয়ে, ওরা মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে। এইদিকে দেখুন বিবাহের তোড়জোড় চলছে। আমরা এবার প্রসাদ ঘরে চলে এলাম। এখানে প্রতিদিন অনেক লোক প্রসাদ গ্রহণ করে। এখানে প্রসাদে থাকে ভাত, ডাল, সবজি, চাটনি এবং সবশেষে পায়েস। এখানে দুটো ঘর আছে, দুটো ঘরেই প্রসাদ দেওয়া হয়, আর বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সেটা খুবই অল্প। দুপুরের এই প্রসাদ পুরো অমৃতের মতন লাগছে আমাদের। প্রসাদ গ্রহণ করার পর আমরা একটু রেস্ট নিয়ে এবারে চলে এলাম বৈদ্যপুর রথমেলাতে। এই বৈদ্যপুর রথমেলার আমরা খুব নাম শুনেছি, যার জন্যই আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম। এখন সময় হয়েছে বিকেল 4টে। এর মধ্যে দেখুন মেলা প্রাঙ্গণে অনেক লোকের সমাগম শুরু হয়ে গেছে।
এই মেলার মাঠে তাঁবু পেতে অনেক দোকানদার দেখছি তাদের বিক্রিত সামগ্রী নিয়ে বসে রয়েছে। দেখুন আনাজটা কত সুন্দর কাটিং চলছে। সাধারণত রথের মেলাতে বৃষ্টি হয়, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। জানি না বৃষ্টি হলে এই মাঠের কি অবস্থা হতো, মানুষের একটু অসুবিধাই হতো। তো আমরা একদম রথের সামনে চলে এসেছি। অনেক লোক সমাগম হয়েছে রথের দড়ি ধরে টানার জন্য। আমরাও আস্তে আস্তে রথের দিকে এগিয়ে গেলাম রথের দড়ি টানার জন্য। বেশ কিছুক্ষণ আমরা এখানে আনন্দের সঙ্গে কাটাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বৈদ্যপুরে রথ দেখব, তো সেই আশাটা আজকে পূর্ণ হলো। দেখুন কত সুন্দর বাচ্চাগুলো নিজের মনের মতন করে আনন্দ করছে। আমরা মেলাটা একটু ঘুরে দেখছি। অনেক দোকানে এখানে অনেক রকম জিনিস, বহু লোকের সমাগম হয়েছে। এই বৈদ্যপুর রথ মেলার পাশে আছে বৈদ্যপুর জমিদার বাড়ি। আসুন আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানি। বৈদ্যপুর জমিদার বাড়ির ইতিহাস জানার আগে এই গ্রামের নাম বৈদ্যপুর কেন হলো সেই ইতিহাস আমরা আগে জানি। মনসা মঙ্গল কাব্যে লেখা আছে, তখনকার দিনে বেহুলা সর্পে কাটা তার মৃত স্বামী লক্ষিন্দরকে এই গ্রামে নিয়ে এসেছিলেন। তখনকার দিনে এই গ্রামে অনেক চিকিৎসকরা বসবাস করতেন, কিন্তু চিকিৎসকরা এই লক্ষিন্দরকে বাঁচিয়ে তুলতে পারেনি। যেহেতু গ্রাম্য ভাষায় তাদের বৈদ্য বলা হতো, তাই এই গ্রামের নাম হয় বৈদ্যপুর। এবারে জমিদার বাড়ির ইতিহাস আপনাদের বলি। আনুমানিক 1860 খ্রিস্টাব্দে হারাধন নন্দী নামে এক ব্যবসায়ী খাদ্যশস্যের ব্যবসা শুরু করার জন্য এই গ্রামে আসে। প্রায় এক শতাব্দী পর প্রায় 1795 খ্রিস্টাব্দে তার বংশধর মালদায় অনেক জমি কেনাকাটা করেন। আর এই বৈদ্যপুরে তারা অনেক মন্দির, কাছারি বাড়ি, অনেক শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভেতরে যে দালানটি আছে, এখানে দুর্গাপুজো ও লক্ষ্মী পুজো করা হয়। আমরা এখানকার একজনের পারমিশন নিয়ে এই বাড়িটি আমরা ঘুরতে লাগলাম। দেখুন এই বাড়ির সামনের দিকে এই অংশটা। এবারে আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর যাওয়ার পথে এই পাশে দেখলাম একটি শিব মন্দির, এটা ওনারাই প্রতিষ্ঠাতা করেছিলেন। তো আমরা এটাই বলবো, আপনারা আসুন একদিনের জন্য এই জায়গাটা ঘুরে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন সবাই।